প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো ক্লাস উপভোগ করছো, তোমাদের স্বাগতম। একটা জিনিস প্রথমে একটু বলে নিই তোমাদের, যে আমাদের এই পৃথিবীতে কিন্তু এখন কোনো কিছু আর থেমে নেই। যে সমস্যা তৈরি হয়েছিল সেই কারণে কিছুদিনের জন্য আমরা একটু স্তমিত হয়ে গিয়েছিলাম, কিন্তু থেমে নেই কিছু। কল কারখানা, অফিস আদালত সব চলছে, তো তোমাদের লেখাপড়াটা থেমে আছে। বন্ধ করে রাখা যাবে না, এটা আমাদের চালিয়ে যেতে হবে। আমরা বিকল্প উপায়ে চালানোর ব্যবস্থা করছি। সেই কাজেরই অংশ হিসাবে ঢাকা কলেজ অনলাইন ক্লাসের আয়োজন করেছে অনেক আগে থেকেই। আমরা সেটা চালিয়ে যাচ্ছি এবং তোমরা সেখান থেকে উপকৃত হবে বলে আমরা আশা করি। তো আমি এর আগে গতিবিদ্যার একটি চ্যাপ্টার উপর ক্লাস নিয়েছি, সেটি ছিল তোমার বেগের লব্ধি এবং বেগের লম্বাংশ। আজকে আমি আরেকটি চ্যাপ্টার নিয়ে শুরু করব ক্লাস, সেটা হলো তোমরা জানো যে উলম্ব গতি। উলম্ব গতির চ্যাপ্টারটি আমি তোমাদের পড়াবো দুটো ক্লাসে। আজকে সেই ক্লাসের শুরু। তাহলে প্রথমে আসলে যে উলম্ব গতি বললে আমরা কি বুঝি? কোনো একটি বস্তুকে যদি ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, অর্থাৎ অনুভূমিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি উপর দিকে নিক্ষেপ করা হয়, অথবা উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, বা খাড়া কোনো একটা বেগে নিচের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুর যে গতি হয় সেই গতিটাকে আমরা বলি উলম্ব গতি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে অভিকর্ষ ত্বরণ। পৃথিবী প্রত্যেকটি বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তার কেন্দ্রের দিকে, সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের ফলে এখানে একটা ত্বরণ উৎপন্ন হয়, অভিকর্ষ ত্বরণ। এইটা এখানে এই বেগগুলোতে খুব একটা প্রভাব বিস্তার করে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে প্রথম ক্লাস, আমাদের ক্লাসটা আমরা শুরু করতে চাই। অনুভূমিক রেখা একটা আঁকলাম, এখান থেকে আমরা খাড়া উপর দিকে একটা বস্তুকে নিক্ষেপ করব একটা নির্দিষ্ট বেগে। এটা একটা ক্ষেত্র। আমার এখানে 4টি ক্ষেত্র আছে। সেই 4টি ক্ষেত্র, একটা আমি বললাম যে ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, আর একটা হলো যে ভূমি থেকে উঁচু একটি স্থান যেটির উচ্চতা h, এইটার উপর থেকে যদি আমি একটা বস্তুকে নিক্ষেপ করি, তাহলে কি হবে? বস্তুটা উপর দিকে উঠে আবার নিচে ফিরে আসবে। এখানেও তাই, বস্তুটাকে যে ভূমি থেকে আমি নিক্ষেপ করি, সে একটা উচ্চতায় গিয়ে আবার ফিরে আসবে ভূমিতে। এটা হলো ভূমি থেকে উপরের দিকে আমি নিক্ষেপ করছি। এখন আরো দুইটা ক্ষেত্র হচ্ছে, একটা হলো যে ভূমি থেকে h উচ্চতা একটা বিন্দু, সেই বিন্দু থেকে আমি একটা বস্তুকে যদি ছেড়ে দেই মানেটা হলো যে তার আদিবেগ হচ্ছে 0। আবার ভূমি থেকে h উচ্চতা একটি বস্তু অবস্থান করছে, আমি বস্তুটিকে ছেড়ে দিচ্ছি না, এবার v বেগে নিচের দিকে নিক্ষেপ করছি। তাহলে এখানে আমরা 4টা ক্ষেত্র বিবেচনা করব। একটা হচ্ছে যে ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছি, সেটা ভূমিতে আবার ফিরে আসছে। আর একটা হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে ভূমি থেকে h উচ্চতা একটা স্থান, সেখান থেকে আমি একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করব, সেটি আবার ভূমিতে ফিরে আসবে। এটা হলো উপরের দিকে যখন নিক্ষেপ করছে। আবার আর দুইটা ক্ষেত্র হচ্ছে, একটা হচ্ছে যে ভূমি থেকে h উচ্চতায় অবস্থিত একটা স্থান, সেই স্থানে থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দিলে সেটা অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচের দিকে পড়তে থাকবে। আর এখানে হচ্ছে ভূমি থেকে h উচ্চতায় অবস্থিত একটা বিন্দু, সেখান থেকে একটা বস্তুকে আমি v বেগে ছেড়ে দেব। তাহলে এই 4টা ক্ষেত্রে আমরা বেগগুলো, গতির সমীকরণগুলো কিরকম হয় সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথম ক্ষেত্রে আমরা শুরু করি। প্রথম ক্ষেত্রটা, একটা বস্তুকে যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে কি হবে? বস্তুটার বেগ যত উপরে উঠতে থাকবে তত একটু একটু করে কমবে। কেন কমবে? অভিকর্ষ ত্বরণের প্রভাব কমবে, কারণ বস্তুটা উপরের দিকে উঠতে থাকে u বেগে, আর অভিকর্ষ ত্বরণ g তাকে নিচের দিকে টানবে। অর্থাৎ এখানে জিটা তার মন্দন হিসাবে ক্রিয়া করবে, ফলে বেগটা এক পর্যায়ে গিয়ে
জিরো হয়ে যাবে। যেখানে গিয়ে জিরো হয়ে যায় সেই বিন্দুটাকে বলছে তার সর্বোচ্চ উচ্চতা, সেই বিন্দুটা হলো তার সর্বোচ্চ উচ্চতা। তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় উঠলে তার বেগ হয়ে যায়, তার শেষ বেগটা হয়ে যায় জিরো। এই সর্বোচ্চ উচ্চতাটাকে আমরা ধরলাম h, এটা উঠতে তার সময় লাগে ধরলাম যে t1, আর এটাকে আমরা u আদি বেগে নিক্ষেপ করেছি খাড়া উপরের দিকে উলম্বভাবে। এখানে তাহলে আমাদের বলতে পারি এখান থেকে যে তার শেষ বেগ যেহেতু জিরো, u মাইনাস gt1, তাহলে gt1 equals to u, t1 equals to u by g। এটা হলো তার উত্থান কাল, অর্থাৎ নিক্ষেপের পর থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার সময় লাগে t1। এই t1টা হচ্ছে u by g। আবার সর্বোচ্চ উচ্চতাটা কত? সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh। এইচটা এখানে ক্যাপিটাল, তাহলে ভিটা এখানে আমার জিরো, ভি যেহেতু জিরো তাহলে ইউ স্কয়ার মাইনাস 2gh এটা হলো আমাদের জিরো। এখান থেকে আমি বলতে পারি যে h ইকুয়ালস টু হলো ইউ স্কয়ার বাই 2g। এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা, ওঠার উচ্চতাটা, আর সেটা উঠতে গিয়ে আমার সময় লাগে t1 u বাই g। এখন তার নামতে কতটুকু সময় লাগবে, নামার ক্ষেত্রে তার কতটুকু সময় লাগবে? নামার ক্ষেত্রে আমরা ধরলাম যে নামতে তার পতনের সময় হচ্ছে t2, পতনের সময় t2। তাহলে t2 কত? এখান থেকে আমরা বলতে পারি যে এই t2 সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, h দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে h ইকুয়ালস টু, আমরা উপর থেকে যেহেতু ছেড়ে দিচ্ছি বস্তুটা, উপর থেকে আবার জিরো বেগে আবার স্টার্ট করছে নিচে আসার জন্য, অর্থাৎ তার আদি বেগ এখানে জিরো। যেহেতু নিচের দিকে আসছে, অভিকর্ষ ত্বরণও নিচের দিকে ক্রিয়া করছে, তাই এটা প্লাস 2 হাফ gt2 স্কয়ার। এই হলো গতির সমীকরণটা, h ইকুয়ালস টু হাফ gt2 স্কয়ার। তাহলে h কত? স্কয়ার বাই 2g, দুই পাশ থেকে হাফ বাদ, ইউ স্কয়ার বাই জি, gt2 t2 স্কয়ার, ইউ স্কয়ার বাই জি স্কয়ার। সময় যেহেতু আমরা এই জন্য এই জায়গাটায় পজিটিভ ভ্যালুটাই নেব, t2 পজিটিভ ভ্যালু নেব। তাহলে এখানে খেয়াল করো, এই t2 আর t1 সেম, t2 আর t1 সেম, অর্থাৎ একটা বস্তুর উপরে উঠতে যে সময়টা লাগবে, নিচে সেখান থেকে নিচে নামতেও একই পরিমাণ সময় লাগবে, অর্থাৎ উত্থান কাল এবং পতন কাল এ দুটো সমান। তাহলে একটা বস্তুর উত্থান কাল পতন কাল সমান, তাহলে তার ভ্রমণকাল কত, অর্থাৎ কতক্ষণ সে শূন্যে অবস্থান করছিল, এটা হচ্ছে তার ভ্রমণকাল। ভ্রমণকালটাকে আমরা টি, দ্য ক্যাপিটাল টি দ্বারা যদি প্রকাশ করি তাহলে এটা হচ্ছে স্মল t1 প্লাস স্মল t2, তাহলে এটা হলো আমার 2u বাই g। ভ্রমণকাল হলো আমার 2u বাই g, এ হলো আমাদের ভ্রমণকাল। তাহলে এখানে একটা বস্তুকে যখন আমি ইউ বেগে নিক্ষেপ করলাম, একটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগ জিরো হয়ে গেল, আবার সে নিচে নামছে, তখন তার বেগ কত? ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত? ভূমিতে স্পর্শ করার মুহূর্তে আমরা যদি তার বেগটা ধরে নেই যে v1, তাহলে v1 স্কয়ার ইকুয়ালস টু আদি বেগটা এখানে 0 প্লাস 2gh, কারণ h দূরত্ব সে অতিক্রম করলো, h দূরত্ব অতিক্রম করলে 2gh মানে আমরা জানি u স্কয়ার বাই 2g, তাহলে u স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি v1 ইকুয়ালস টু u।
অর্থাৎ একটা বস্তুকে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল ভূমিতে স্পর্শ করার মুহূর্তে ঠিক আগ মুহূর্তে তার বেগটা কিন্তু একই থাকবে, অর্থাৎ v1 = u। ইউটা হচ্ছে আদিবেগ আর v1 হচ্ছে স্পর্শ করার মুহূর্তে তার বেগ। এই হলো আমাদের ভূমি থেকে একটা বস্তুকে যদি আমি উপর দিকে নিক্ষেপ করি তাহলে সেক্ষেত্রে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়, সর্বোচ্চ উচ্চতা, তার ভ্রমণকাল, উত্থানকাল t1, পতনকাল t2, দুইটা মিলে হচ্ছে ভ্রমণকাল, আর তার হচ্ছে আদিবেগ অর্থাৎ নিক্ষেপণ বেগ এবং ভূমিতে স্পর্শ করার মুহূর্তের বেগ, এই দুটো আবার সমান হয়। ওকে, তাহলে আমরা আরেকটা জায়গায় যাই, সেটা হলো যে এবার সর্বোচ্চ উচ্চতা না যে কোনো উচ্চতা, যে ধরলাম যে একটা বস্তুকে আমি ইউ বেগে নিক্ষেপ করার ফলে সে স্মল h উচ্চতা উঠল t সময়ে, তাহলে সেই বিন্দুতে তার বেগ কত, সেই বিন্দুতে তার বেগ কত এবং সেই বিন্দুতে পৌঁছানোর সময়টা কত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি h = আচ্ছা প্রথম বেগের কত বিষয়টা বলি। এই জায়গাটা এসে যদি মনে করি তার বেগ হচ্ছে v, তার বেগ যদি v হয় তাহলে v² = আদিবেগ ছিল u, তাহলে u² - 2gh। এটা হলো আমার যে কোনো উচ্চতা, যে কোনো একটা উচ্চতা অবশ্যই সেটা সর্বোচ্চ উচ্চতার চেয়ে কম। তাহলে এখানে আমরা v² পেলাম, তাহলে v মানে কি, v মানে হচ্ছে ±√2gh। এখানে দুইটা বেগ পাচ্ছি, একটা বেগ প্লাস বেগটা আমার নির্দেশ করতেছে যখন বস্তুটা উপরে উঠতেছে ঠিক সেই মুহূর্তে এই বস্তুটার বেগ কত, প্রক্ষিপ্ত বস্তুটির বেগটা হচ্ছে প্লাস। বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় গিয়ে আবার ফিরে আসতেছে তখন তার বেগ যেটা সেটাকে আমরা নেগেটিভ চিহ্নটা দ্বারা মিন করতেছে। তাহলে এই হলো আমাদের একটি নির্দিষ্ট উচ্চতায় বস্তুটির, প্রক্ষিপ্ত বস্তুটির বেগ। দ্বিতীয় যে h = আমার কত, h = ut -12 gt²। তাহলে এখান থেকে আমরা এ হলো আমাদের গতির সমীকরণটা। এখান থেকে আমি টি এর মান পাবো দুটি, টি এর একটা দ্বিঘাত সমীকরণ, টি এর আমি দুটা মান পাবো। একটা দেখো মান নির্ণয়ের সূত্র আমরা জানি, সমীকরণটা যদি এরকম হয় যে ax² + bx + c, এই টাইপের দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের সূত্র হচ্ছে -b ±√b² - 4ac / 2a। এই সূত্র আমরা জানি। তাহলে এখন তুমি দেখো এখান থেকে আমরা পাই -2u প্লাস মাইনাস এই -2u কে স্কয়ার করলে হয়ে যাবে 4u² - 4ac ডিভাইডেড বাই 2g। 2u এখান থেকে 4 কমন নিয়ে নিলে u² - 2gh বাই 2g, তাহলে এটা হয়ে যাবে u প্লাস মাইনাস এখানে টি এ, এখানে u² - 2gh এই মানটা অবশ্যই পজিটিভ হতে হবে, না হলে এটা একটা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। এটা পজিটিভ যদি হয় তাহলে আমার বস্তুটি অবশ্যই দুইবার এই উচ্চতায় থাকবে। দুইবার এই উচ্চতায় কিভাবে, একবার হচ্ছে উপরে ওঠার সময়, একবার হচ্ছে নিচে নামার সময়। এই দুইটা সময় তারা এই উচ্চতা থাকবে। যখন টাইমটা হচ্ছে আমার মাইনাস দিয়ে যে টাইমটা, একটা টাইমে t1 ধরে নিলাম আমরা, এই t1 সময়টা হচ্ছে এই সময়ে ওঠা, এত সময় পর সে উঠবে যখন, তখন সে
এই সময়টা অতিক্রম করে এইচ উচ্চতায় অবস্থান করবে। আবার T2টাকে আমরা যদি ধরি যে এই ইউ প্লাস রুট ওভার ইউ স্কয়ার মাইনাস 2gh বাই জি, এই সময়টা হচ্ছে, এটা কোন সময়? এটা হচ্ছে যে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে তারপর আবার নিচে যখন ফিরে আসবে তখন এই উচ্চতায় অবস্থান কাল হচ্ছে এটা। এই হলো আমাদের একটা বস্তুকে যদি ভূমি থেকে খাড়া উপর দিকে নিক্ষেপ করি তাহলে তার একটি নির্দিষ্ট উচ্চতায় ওঠার সময় তার বেগ এবং সময়টা আমরা এভাবে বের করতে পারি। আর তার আগে আমরা দেখিয়েছি যে একটি বস্তুকে যদি আমি নিচের দিক থেকে ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে তার সর্বোচ্চ উচ্চতা কত, সেখান তার ভ্রমণকাল কত এবং তার পতনকাল এবং উত্থানকাল দুটো সমান, তার নিক্ষেপ বেগ এবং ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগ সমান। এই বিষয়গুলো আমরা দেখেছি। এখন আমরা অন্য একটা অবস্থা, যে এটা প্রথম অবস্থাটা আমরা বর্ণনা করলাম। দ্বিতীয় অবস্থাটা বলি আমরা, সেটা হচ্ছে যে ভূমি থেকে এইচ উচ্চতা একটা বিন্দু, এটা নাম দিলাম এ বি। এই বি বিন্দু থেকে এটা হলো আমাদের ভূমি। এই বি বিন্দু থেকে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখানে একটা কথা বলে রাখার দরকার, সেটা হলো যে আমরা এখানে কিন্তু বাতাসের বেগ, আর্দ্রতা, এইসব কিন্তু আমরা বিবেচনায় আনি না। এগুলোর কারণে ভ্যারি করতে পারে, কিন্তু এগুলো আমাদের লেভেলের জন্য বিবেচ্য বিষয় না। আমাদের লেভেলের শুধু বিবেচ্য বিষয় যে অভিকর্ষ ত্বরণটা কি, আর অন্য কোনো কারণে বেগ কমতেছে বা বাড়তেছে সেটা আমরা এখানে বিবেচনা করব না। একটা বস্তুকে যখন আমি ইউ বেগে নিক্ষেপ করব তখন সেটা এখান থেকে নিক্ষেপ করব, তখন সেটা উপরে গিয়ে একটা বিন্দুতে গিয়ে সি বিন্দুতে গিয়ে তার বেগটা শূন্য হয়ে যাবে। শূন্য হলে সে আবার ফিরে আসবে, হিসাব মতো সে একই রেখা বরাবর সরে আসবে। কিন্তু এখানে বোঝানোর জন্য আমি আলাদা একটা রেখা অঙ্কন করতেছি, এটা বোঝানোর জন্য আমি আলাদা একটা পথ অঙ্কন করলাম, কিন্তু সে কিন্তু আসলে যে পথে যাবে সে পথেই ফিরে আসবে। তাহলে এখানে গিয়ে তার বেগটা হয়ে যাবে শূন্য। এখন এই বি বিন্দু থেকে উপরের দিকে নিক্ষেপ করে বস্তুটা যদি আবার ভূমিতে ফিরে আসতে তার মোট সময় লাগে টি, তাহলে এক্ষেত্রে আমাদের এই উচ্চতাটা কত এটা বের করতে হবে, আর ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগ কত সেটা আমাদের বের করতে হবে। আমরা ধরলাম বি থেকে সি এই ডিস্টেন্সটা হচ্ছে h1, আবার সি থেকে এ দ্যাট ইজ ভূমিতে আসতে তার যে দূরত্ব অতিক্রম করতে হয় সেটা ধরলাম s2। এখান থেকে এইটুক যে সময়টা লাগে বি থেকে সিতে গেলে যে সময়টা লাগে সেটা হচ্ছে t1, আর সি থেকে আবার এ তে পৌঁছাতে তার সময় লাগে t2, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট, সেটা হলো যে t = হলো t1 প্লাস t2, অর্থাৎ তার ভ্রমণকাল হচ্ছে বি থেকে সিতে যাওয়ার সময়, সি থেকে আবার ভূমিতে ফিরে আসার সময়, এটা হচ্ছে তার ভ্রমণকাল। তাহলে এখন দেখো বি থেকে যখন সে যাত্রা শুরু করলো সি বিন্দুতে পৌঁছালো তখন তার বেগ কত? সি বিন্দু তার বেগ 0, শুরু করেছিল ইউ বেগ দিয়ে g(t1), এটা হচ্ছে তার বেগ। বেগের সাথে তার টাইমের সম্পর্কটা হলো এরকম। এরপর h1টা কত? h1 হচ্ছে ut t1 মাইনাস হাফ gt1 স্কোয়ার, ওকে। আর h2টা কত? h2টা কি জিনিস? h2টা হলো সি বিন্দু থেকে এ বিন্দুতে দূরত্ব, সেটা হলো h2। তাহলে এইখানে তার আদিবেগ সর্বোচ্চ বিন্দু থেকে যখন সে নামছে তখন তার আদিবেগটা 0 হয়ে যাবে। তাহলে u0 তার আদিবেগ 0 প্লাস হাফ জিটি, কারণ এটা অভিকর্ষ ত্বরণ যেদিক সেদিকেই নামছে, gt2 স্কোয়ার। এই হলো দুটা দূরত্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে h = আমার হচ্ছে h2 মাইনাস h1। h2 বি থেকে সি থেকে ভূমি পর্যন্ত যে দূরত্ব সেটা থেকে যদি আমি
বিসি দূরত্ব বাদ দিই তাহলে এইচটা পেয়ে যাব। তাহলে এইচটা কি হাফ জি টি টু স্কোয়ার মাইনাস ইউ টি ওয়ান প্লাস হাফ জি টি ওয়ান স্কোয়ার মাইনাস ইউ টি ওয়ান প্লাস হাফ জি টি ওয়ান স্কোয়ার প্লাস, এ হলো আমাদের সমীকরণ। তাহলে এটাকে এখন একটু সিম্পলিফাই করি কিরকম ভাবে, মাইনাস ইউ টি ওয়ান প্লাস হাফ জি, এখান থেকে আমরা বলতে পারি টি ওয়ান প্লাস টি টু হোল স্কোয়ার মাইনাস টু টি ওয়ান টি টু। এখন আমি মানটি বসাই, মাইনাস ইউ টি ওয়ান প্লাস হাফ জি। এখন দেখো টি ওয়ান প্লাস টি টু ইকস টু কত, টি ওয়ান প্লাস টি টু মানে হচ্ছে টি, শুধু টি স্কোয়ার, হাফ হাফ জি, এটার সাথে যদি আমি গুণ করে দিই, হাফ জি এটার সাথে গুণ করে দিলে এটা হয়ে যাবে আমার জি টি ওয়ান টি টু। এখন এখানে খেয়াল করো যে আগে আমরা বের করেছি ইউ ইকস টু জি টি ওয়ান, জি টি ওয়ান মানে হচ্ছে ইউ, প্লাস ইউ টি টু প্লাস হাফ জি টি স্কোয়ার মাইনাস ইউ, এটা আর এটা বাদ, তাহলে আমার থাকবে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি। এই হলো আমার এখানকার গতির সমীকরণটা। এইচ নির্ণয়ের জন্য সূত্রটা এরকম। নর্মালি কিন্তু আমরা সূত্রগুলো দেখি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু এখানে হচ্ছে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা কেন হলো, কিভাবে হলো, সেই ব্যাখ্যাটা এই ক্যালকুলেশনের মধ্যেই আমরা দেখতে পাই। তো যাই হোক, এই হলো আমাদের এইচ। একটা বস্তুকে যদি ভূমি থেকে উঁচু কোনো একটি স্থান, সেখান থেকে যদি আমি খাড়া উপরের দিকে ইউ বেগে নিক্ষেপ করি, তাহলে তার দূরত্ব, তার সেই উঁচু স্থানটির উচ্চতা হচ্ছে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটা এখানে নতুন। হ্যাঁ, আর একটা জিনিস যে এখানে বেগটা কত, এখানে বেগ বের করার জন্য আমাদের যেটা বলতে চাই আমি সেটা হলো যে বেগ হচ্ছে কত, তাহলে কত হবে, একটা বস্তুকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, ছেড়ে দিলে তার আদি বেগ হচ্ছে 0 প্লাস হাফ জি টি টু। টি টু হলে টি টুটাকে আমরা বলতে পারি টি মাইনাস টি ওয়ান, তাহলে জিটি মাইনাস জিটি ওয়ান, জিটি ওয়ান মানে হচ্ছে মাইনাস ইউ, ওই যে 1 নাম্বার থেকে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস ইউ প্লাস জিটি ভি। ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগ হচ্ছে মাইনাস জি প্লাস জিটি। এই সূত্রগুলো হচ্ছে আমাদের নতুন। তাহলে এই হলো আমাদের একটা বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত একটি বিন্দু, সেখান থেকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তার উচ্চতা এইচ নির্ণয় সূত্র এটি, আর ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগ নির্ণয় সূত্র মাইনাস ইউ প্লাস জিটি। এই হলো দ্বিতীয় স্টেজ। এবার আমরা তৃতীয় এবং চতুর্থটা আলোচনা করে প্রবলেমে চলে যাব। একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তার মানে আদিবেগটা যদি 0 হয়, এটা যদি এইচ উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় এবং তার যদি পড়তে টি সময় লাগে, তাহলে এইচ কত, তাহলে এইচ ইকুয়াল হচ্ছে ইউ 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, এ হচ্ছে তার উচ্চতা। এ হলো তার উচ্চতা। এখান থেকে যদি আমি টি বের করতে চাই, তাহলে 2h ইকুয়াল টু জিটি স্কোয়ার
তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 2h বাই টি, দ্যাট ইজ টি ইকুয়ালস টু রুট ওভার h বাই, এই দূরত্ব যেহেতু h, তাহলে এখানে v কত হবে, ভি স্কোয়ার হয়ে যাবে 0 প্লাস ভি স্কোয়ার 2gh, তাহলে এখান থেকে আমরা বেগ বলতে পারি ভি হয়ে যাবে তোমার 2gh। এই হলো বস্তুটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমার নিচে পড়তে তার সময় লাগবে এটা, যদি টাইম জানা থাকে তাহলে আমি এইচ বের করতে পারবো, যদি এইচ জানা থাকে তাহলে আমি টাইম বের করতে পারবো, যদি এইচ জানা থাকে তাহলে আমি বেগ বের করতে পারবো। হ্যাঁ, এই হলো আমাদের কন্ডিশন। আর যদি ইউ বেগে একটা বস্তুকে ভূমির উপরস্থ একটা বিন্দু, এইচ উচ্চতা অবস্থায় একটা বিন্দু, সেই বিন্দু থেকে আমি বস্তুটাকে ইউ বেগে ছেড়ে দেই, সেক্ষেত্রে বেগ আমার ওই যে আগের সমীকরণগুলো, গতির আগের সমীকরণগুলোর মতোই এখানে শুধু ত্বরণের জায়গাটাই হয়ে যাবে জি, অভিকর্ষ ত্বরণের জায়গাটা জি, অর্থাৎ এইচ ইকুয়ালস টু হয়ে যাবে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, বেগ ইউ প্লাস, এই সূত্রগুলো আমাদের হয়ে যাবে। তো এইগুলো একদম নর্মাল সূত্রগুলো, আর এখানে শুধু ইউটা জিরো। এই হলো আমাদের চারটা ক্ষেত্র। ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করবো, ভূমিতে ফিরে আসবে, আবার ভূমির থেকে এইচ উচ্চতায় অবস্থিত একটি বিন্দু, সেখান থেকে আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করবো, সেটা আরেকটা প্রেক্ষাপট। আরেকটা হলো যে এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে সে আদিবেগ জিরো বেগে সে নিচে নামতে থাকবে। আরেকটা হচ্ছে যে একটা বস্তুকে এইচ উচ্চতার কোনো বিন্দু থেকে যদি ইউ আদিবেগে ছেড়ে দিই তাহলে আরেকটা ক্ষেত্র। এই হলো আমাদের চারটা ক্ষেত্র। ওকে, আমরা এখন আমাদের প্রবলেমে চলে যাই। এখানকার প্রবলেমগুলো খুব ছোট ছোট প্রবলেম। এই প্রবলেমগুলো এমসিকিউর জন্য খুব খুব আসবে। একটি বস্তু একটি স্তম্ভের শীর্ষ থেকে খাড়া উপরের দিকে 19.5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে তা 5 সেকেন্ডে ভূমিতে ফিরে আসে। স্তম্ভের উচ্চতা কত? খুব সিম্পল জিনিস। স্তম্ভের উচ্চতা হচ্ছে তোমার, আমরা ধরে নিলাম যে এইচ, এখান থেকে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার আদিবেগ হচ্ছে 19.5 মিটার পার সেকেন্ড, 19.5 মিটার পার সেকেন্ড, এবং সেটা একটা নির্দিষ্ট উচ্চতা উঠে আবার ভূমিতে ফিরে আসবে। এই ফিরে আসতে তার সময় লাগে 5 সেকেন্ড। তাহলে এই স্তম্ভের উচ্চতা কত? তাহলে উচ্চতা নির্ণয়ের জন্য এক্সপ্লেনেশনগুলো তোমরা বলে ফেলবা। আমি প্রবলেমটা আরেকবার বলি যে একটি বস্তুকে কোনো একটি স্তম্ভের শীর্ষ থেকে খাড়া উপরের দিকে 19.5 মিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করা হয় এবং সেটি 5 সেকেন্ডে ভূমিতে ফিরে আসে, তাহলে সেই স্তম্ভের উচ্চতা কত? স্তম্ভের উচ্চতা আমরা ধরলাম যে এইচ, ধরি স্তম্ভের উচ্চতা এইচ। উচ্চতা এইচ মিটার। এখানে জি এর মানটা আমরা সবসময়, যদি এটা বেগটা যদি মিটার দেওয়া থাকে তাহলে জি এর মান সবসময় আমরা 9.8 ধরে করবো। 9.81 ধরলে ধরে সবসময়, কিন্তু এইখানে ক্যালকুলেশন সুবিধার্থে আমরা 9.8 ধরে করবো, খুব একটা ভ্যারি করবে না। আমাদের বইয়ের রেজাল্টগুলো সবগুলো বই এরকম ধরেই করছে এবং সেইভাবেই রেজাল্টগুলো তারা তৈরি করছে। তাহলে এইচ ইকুয়ালস টু কত? এইচ ইকুয়ালস টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। জাস্ট সিম্পল একটা সূত্র, এটা এমসিকিউরও অঙ্ক হয়ে যেতে পারে, অথবা সর্বোচ্চ 2 মার্কস। তাহলে মাইনাস 19.5 ইন্টু 5 প্লাস হাফ জিটি, 9.8 ইন্টু 25। ওকে, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 25
মিটার। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রবলেম, যে একটি বস্তু যদি স্তম্ভের শীর্ষ থেকে খাড়া উপরের দিকে, আচ্ছা এটা তো হয়ে গেল, এটা আমাদের প্রবলেম শেষ। এখন আমরা বলছি যে সমবেগে ঊর্ধ্বগামী একটি এরোপ্লেন কি সমবেগে ঊর্ধ্বগামী, খাড়া ঊর্ধ্বগামী হতে পারে? পারে না। তো এটা এরোপ্লেনের আসলে নামটা দেওয়া ঠিক হয় নাই। যে সমবেগে খাড়া ঊর্ধ্বগামী এরোপ্লেন থেকে একটি বোমা ফেলে দেওয়া হলো। বোমাটি 5 সেকেন্ডে ভূমিতে আঘাত করে। বোমাটি ভূমিতে আঘাত করার মুহূর্তে এরোপ্লেনের উচ্চতা কত? এই চিত্র দিয়ে আমার চলবে। এটা সমবেগে উপরে উঠতেছে এবং টাইমটাও একই। সময় গেছে কতক্ষণ? আচ্ছা, তো সমবেগে, এখান থেকে সমবেগে এই বেগটা কিন্তু একদম সবসময় সে ইউ বেগে যাচ্ছে, ইউ বেগে উপরে উঠতেছে। তো ইউ বেগে যখন উপরে উঠতেছে সে, এই বেগটাকে বলছে সমবেগ। এই বেগটা কমতেছে না বাড়তেছে না, এমনভাবে এখানে অ্যাসেলারেশন দেওয়া আছে যে বেগটা এখানে কমবে না, যতই উপরে যাবে কিন্তু কমবে না। অভিকর্ষ ত্বরণের কারণে একটু কমার কথা, কিন্তু এটা যেহেতু এরোপ্লেন মেশিনারিজ আছে, মেশিনারির সাহায্যে স্যার বেগটা আস্তে আস্তে বাড়বে, ফলে এটা সবসময় সমবেগ থাকবে। তাহলে আমরা ধরলাম যে এইচ উচ্চতায় গিয়ে এরোপ্লেনটি থেকে একটি বোমা ছেড়ে দেওয়া হলো। তাহলে এইচ উচ্চতা যখন ছেড়ে দিলে তো বোমাটা তোমার এরোপ্লেনের গতি যেদিক, সেদিকেই তোমার ইউবেগটা বর্ধিত হবে, এই ইউবেগে চলতে থাকবে সে। এটা সাথে সাথে নিচে পড়ে যাবে তা না, যেহেতু এরোপ্লেনটা সোজাসুজি উপরের দিকে উঠতেছে, এই তোমার বস্তুটিও এরোপ্লেনের গতির দিকে আরো ধাবিত হয়ে একটা পর্যায়ে তার বেগ 0 হয়ে যাবে, তখন সে নিচে নামা শুরু করবে। তো এই যে উপর থেকে উঠে আবার নিচে চলে আসতে তার সময় লাগে 5 সেকেন্ড। তাহলে আমরা ধরি এরোপ্লেনটি যখন এইচ উচ্চতায়, তখন তা হতে একটি বোমা ফেলে দেওয়া হলে ফেলে দেওয়া হলে 5 সেকেন্ডে তা ভূমিতে পতিত হয়। ওকে, এবং এরোপ্লেনটি ইউ মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া উপরের দিকে উঠছিল। এই যদি অবস্থা হয় যে এরোপ্লেনটা ইউ মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া উপরের দিকে উঠতেছে, এবং যখন এইচ উচ্চতায় অবস্থান করে, এইচ উচ্চতায় অবস্থিত, তখন এইচ মিটার উচ্চতায় অবস্থিত, তখন তা থেকে একটি বোমা ছেড়ে দেওয়া হয়। সেই বোমাটি ভূমিতে পড়তে 5 সেকেন্ড সময় লাগে। তখন তাহলে এরোপ্লেনটির অবস্থানটা, উচ্চতাটা কত ছিল?
তাহলে এইচ উচ্চতা ছিল, এরপরে আরো পরে 5 সেকেন্ডে যখন বোমাটি ভূমিতে পতিত হবে সেই 5 সেকেন্ডে তাহলে তোমার এরোপ্লেনটি 5u পরিমাণ দূরত্ব অতিক্রম করে উপর দিকে অবস্থান করবে। তাহলে টোটাল উচ্চতা হচ্ছে আমার এরোপ্লেনটির উচ্চতা 5h + 5u যখন সে ভূমিতে আঘাত করবে, তখন তার উচ্চতা হচ্ছে h + 5u। তাহলে এটা খুব সিম্পল যে h নির্ণয় সূত্র আমাদের হচ্ছে মাইনাস ইউ টি মানে 5 হাফ জি টি স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা h আর এই 5u-টাকে এই পাশে নিয়ে আসবো, তাইলে আমি এরোপ্লেনের উচ্চতাটা পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 120.5 মিটার। এই হচ্ছে আমাদের এরোপ্লেনের উচ্চতা। আরেকটা প্রবলেমে যাই। একই চিত্র রাখতেছি, মানে একই টাইপের প্রবলেম। প্রবলেমটা হলো যে একটি পাথর একটি মিনারের শীর্ষবিন্দু থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করায় 10 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে। মিনারের উচ্চতা ধরলাম আমরা h। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এটা যখন ভূমিতে আঘাত করে সেই মুহূর্তে তার বেগ হচ্ছে, ভূমিতে আঘাত করার মুহূর্তে তার বেগ হচ্ছে 51 মিটার পার সেকেন্ড। এটা হলো তার ভূমিতে স্পর্শ করার মুহূর্তে বেগ। তাহলে বলছে যে মিনারের উচ্চতা কত। একটা মিনার, তার উচ্চতা হলো h, এটা শীর্ষবিন্দু থেকে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করছি, ধরে নেই যে সেটাকে ইউ বেগে নিক্ষেপ করছি এবং সেটা 10 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। তাহলে মিনারের উচ্চতা কত এবং ভূমিতে স্পর্শ করার মুহূর্তে তার বেগ হচ্ছে এটা 51 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি লেখো ধরি মিনারের উচ্চতা h মিটার এবং নিক্ষেপ বেগ এবং বস্তুটির খাড়া উপরের দিকে নিক্ষেপ বেগ ইউ মিটার পার সেকেন্ড এবং সেটা 10 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বেগ নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে, এই ক্ষেত্রে বেগ নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে তোমার শেষ বেগ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। তাহলে এখানে ভি দেওয়া আছে, আমার ইউ দেওয়া নাই, ভি হলো 51 মিটার মাইনাস ইউ জিটি, জি 9.8, টি হলো 10। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইউটাকে এই পাশে নিয়ে আসলাম, 98 minus 51, that is 47 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটার আদি বেগ আমি পেয়ে গেলাম। এখন তাহলে আদি বেগ পেয়ে গেলে আমি উচ্চতাটা বের করতে পারবো। অতএব মিনারের উচ্চতা h মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এই সূত্র আমরা ব্যবহার করি। সূত্রটা তোমার লেখার দরকার নাই, আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখতেছি। তোমরা যদি চাও সাইডে লিখতে পারো, তা না হলে সরাসরি বলতে মিনারের উচ্চতা h ইকুয়ালস টু মাইনাস ইউ হচ্ছে 47 মিটার পার সেকেন্ড ইন্টু 10 প্লাস হাফ জিটি স্কোয়ার
9.8 into 10 square 100, 470, 4.9 into 100, that is 470 plus 490 এত মিটার। মিনার উচ্চতা হচ্ছে 20 মিটার। মিনার উচ্চতা 20 মিটার। এগুলো হচ্ছে আমরা যে টাইপের প্রবলেমগুলো করতেছিলাম, যে এই উচ্চতা থেকে উপরের দিকে যদি একটি বস্তুকে নিক্ষেপ করা হয়, সেই সব ক্ষেত্রে যে প্রবলেমগুলো, সেগুলো আমরা এখন অন্য টাইপের কিছু প্রবলেম করি। সেটা এই প্রবলেমগুলো আমরা বলছি যে ভূমি থেকে উপরের দিকে যদি একটা বস্তু নিক্ষেপ করি, সেসব ক্ষেত্রে আমাদের কি হয়। খুব সিম্পল একটা অঙ্ক, খুব সহজ, যে একটা বস্তুকে যদি 9.6 মিটার পার সেকেন্ড এই বেগে যদি একটা বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হয়, তাহলে তার ভূমিতে ফিরে আসতে কত সময় লাগবে। তার মানে এটা হচ্ছে তার আদিবেগ ইউ। তাহলে তার ভ্রমণকাল চাইছে আসলে। একটা বস্তুকে একটি পাথরকে খাড়া উপর দিকে নিক্ষেপ করলে তা কত সময় এটি ভূমিতে ফিরে আসবে, মানে নিক্ষেপ করার পর তারপর আবার ভূমিতে ফিরে আসতে কত সময়। তাহলে ভ্রমণকাল আমার নির্ণয় সূত্র আমরা জানি 2u/g। তাহলে 19.6 বাই 9.8, দ্যাট ইজ, এটা হলো 4 সেকেন্ড। এটা অ্যাবসলিউটলি এমসিকিউর কোশ্চেন। তাহলে এই হলো একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করার ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় যে প্রবলেমগুলো, সেগুলো। আরেকটা এখন আমি একটু বলি, সেটা হচ্ছে যে একটি বল ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। একটি বল ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, এবং সেটা এইচ উচ্চতায় অবস্থান করবে দুইবার। একবার ওঠার সময় t1 সময় সে এইচ উচ্চতায় অবস্থান করে, আবার t2 সময় নামার সময় t2 সময় সেটা আবার এইচ উচ্চতায় অবস্থান করে। তাহলে দুটো প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের প্রমাণ করো যে এইচ ইকুয়ালস টু হাফ জি t1 t2, আর একটা হলো ইউ ইকুয়ালস টু হাফ জি t1 প্লাস t2। ওকে, তাহলে এই হলো আমাদের প্রমাণ যে একটা বস্তুকে যদি আমরা ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে এই বস্তুটা এইচ উচ্চতায় দুইবার অবস্থান করবে। একটা সময় হচ্ছে t1, একটা সময় হচ্ছে t2। কোনটা ওঠার সময় t1, নামার সময় t2 সময় সেটা এই এইচ উচ্চতায় অবস্থান করবে। তাহলে সেখান থেকে আমাদের আদিবেগ এবং এইচ এর মানটা বের করতে বলছে। খুব সিম্পল এটা। তাহলে দেখো, মনে করি বা ধরি একটি বস্তুকে ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে তা টি সময়ে এইচ উচ্চতায় অবস্থান করে। এইচ উচ্চতায় অবস্থান করে। তাহলে এইচ নির্ণয় সূত্র আমরা জানি, সেটা হলো এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি। এই সূত্রতে কেন এই সূত্র ব্যবহার করছি, কারণ এটা হচ্ছে যে ভূমি থেকে নিক্ষেপ করা হয়েছে, আবার ভূমিতে বস্তুটা ফিরে আসছে। ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থা যদি কোনো স্থান থেকে বস্তুটাকে নিক্ষেপ করা হতো, তাহলে আমার সূত্রটা ভিন্ন হতো। এটা হচ্ছে ভূমি থেকেই আমি
ভূমি থেকে নিক্ষেপ করছি আবার ভূমিতে ফিরে আসছে, সেই ক্ষেত্রে তোমার এটা প্রথম ক্ষেত্রটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2h 2ut মাইনাস gt স্কোয়ার gt স্কোয়ার 2ut প্লাস h ইকুয়ালস টু 0, এটা হলো একটা সূত্র। তাহলে এখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা টি এর দ্বিঘাত সমীকরণ, এটি একটি টি এর দ্বিঘাত সমীকরণ। তার মানে এই সমীকরণ থেকে আমি টি এর মান পাবো দুইটা, এই সমীকরণ থেকে আমি টি এর মান পাবো দুটি। এই দুইটা মানেই হচ্ছে তোমার, একটা হচ্ছে উপরে ওঠার সময় এইচ উচ্চতায় অবস্থান কাল নির্দেশ করে, আর একটা হচ্ছে নিচে নামার সময় বস্তুটির এইচ অবস্থান কাল নির্ণয় করে। তাহলে এখান থেকে আমি যদি বলি যে ধরি না প্রশ্ন মতে 1 নং সমীকরণের মূলদয় হলো T1 ও T2। দ্বিঘাত সমীকরণ বহুপদী সমীকরণ আমরা জানি, বহুপদী সমীকরণ থেকে আমরা জানি মূলদয়ের সমষ্টি, বহুপদী সমীকরণ থেকে আমরা জানি মূলদয়ের সমষ্টি হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এ, এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে এক্স তো না, এখানে হচ্ছে টি, মাইনাস টি এর সহগ ডিভাইডেড বাই টি স্কোয়ারের সহগ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে জি টি1 প্লাস টি2 আড়াআড়ি গুণ করে দেওয়া, ইকুয়ালস হচ্ছে 2u। তাহলে ইউ ইকুয়ালস টু হাফ জি টি1 প্লাস টি2। এই হচ্ছে আবার একটা প্রমাণ হয়ে গেল যে মূলদয়ের যোগফল বের করে আমি এটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা হচ্ছে মূলদয়ের গুণফল হচ্ছে যে ধ্রুবক ডিভাইডেড বাই টি স্কোয়ারের সহগ, টি স্কোয়ার সহগ হচ্ছে আমার জি। তাহলে এটা হলো জি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ ইকুয়ালস টু হচ্ছে হাফ জি টি1। এই হলো আমাদের এইচ এবং ইউ। এটার মতে আরেকটা প্রবলেমের কথা আমি বলি, সেটা হচ্ছে যে একটা বস্তুকে আমি ইউ আদিবেগে নিক্ষেপ করলাম, একটি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, এবং বস্তু কণার যদি একটি নির্দিষ্ট বিন্দুতে পৌঁছাতে টি সময় লাগে এবং আরও T1 সময় ভূমিতে পড়ে, তাহলে দেখাও যে বস্তুটির সর্বাধিক উচ্চতা এত। একটা বস্তুকে আমি ইউ আদিবেগে নিক্ষেপ করলাম, টি সময় সে একটা বিন্দু পিতে অবস্থান করে, আরও T1 সময়ে, মানে এর পরে আরও T1 সময় ব্যবহার লাগবে তার হচ্ছে ভূমিতে পতিত হওয়ার জন্য। তার মানে কি, এখান থেকে এই জায়গায় আসতে তার লাগলো টি সময়, তারপর সেখান থেকে আবার ভূমিতে ফিরে আসতে তার লাগে T1 সময়। তার মানে এই দুইটা মিলে হচ্ছে তার ভ্রমণকাল। তাহলে একটা বস্তু মনে করি যে একটি বস্তুকে ইউ আদিবেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে তা টি সময় পি বিন্দুতে অবস্থান করে, এবং পরবর্তী T1 সময় সে ভূমিতে ফিরে আসে, এবং তার সর্বোচ্চ উচ্চতা হলো এইচ। এখানে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা V0, আর তার টোটাল উচ্চতা এইচ হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। তাহলে ভ্রমণকাল যদি তার টি হয়, ভ্রমণকাল আমি এটা একটু সংক্ষেপে করছি, ভ্রমণকাল টি প্লাস T1। এখান থেকে আমরা বলতে পারি ভ্রমণকাল হচ্ছে 2u বাই জি। তাহলে ইউ ইকুয়ালস টু হাফ জি T1 প্লাস T2, সরি টি প্লাস T1। এটা হচ্ছে তার ভ্রমণকাল। নির্ণয় আমরা সূত্র জানি যে 2u বাই জি, আর সেখান থেকে আমরা বলতে পারি যে ইউ ইকুয়ালস টু হচ্ছে হাফ জি টি প্লাস T1। এখন সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে উচ্চতা সেটা আমরা জানি স্কোয়ার বাই 2g।
তাহলে এখান থেকে আমি বলবো যে 1/2g ইউ স্কয়ার মানে 4g স্কয়ার t প্লাস 1/8g t প্লাস t1, এটাই আমাদের প্রমাণ করতে হবে যে একটা বস্তুর পি বিন্দুতে উঠতে সময় লাগে টি, সেই পি বিন্দু থেকে আবার আরেকটু উপরে উঠে আবার ভূমিতে ফিরে আসতে তার সময় লাগে যদি t1, তাহলে তার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা। এইভাবে আমরা এই প্রবলেম করতে পারবো। তাহলে আজকে আমাদের জন্য, আমাদের এই ক্লাসের জন্য নির্ধারিত যে সময়, সে সময়টা পার হয়ে গেছে। আমরা আজকে ক্লাস এখানে শেষ করতে চাই। আগামী পরশুদিন আমার আবার আরেকটি ক্লাস আছে এবং সেখান থেকে আমরা পরবর্তীতে আরও কিছু প্রবলেম করব। তবে পড়াশোনা তোমাদের চালিয়ে যেতে হবে, যেহেতু পৃথিবীতে কোনো কিছুই বন্ধ হয়ে নাই, লেখাপড়া বন্ধ করে রাখার কোনো স্কোপও নাই। আমরা সাময়িকভাবে স্কুল কলেজগুলোতে আসতে পারছি না, কিন্তু লেখাপড়া থামিয়ে রাখা যাবে না, বিকল্প পদ্ধতিতে চালিয়ে নিতে হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে ধন্যবাদ।